আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান, আতঙ্কে কাঁপছে পশ্চিমা বিশ্বসহ ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব ইউক্রেন জুড়ে এবার বিমান হামলা সতর্কতা জারি। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে, কাতারের দিকে তাকিয়ে আছে ফিলিস্তিনিরা। এরপরে জানিয়ে দেব দাবানলে ৬০ লাখেরও বেশি মানুষ রয়েছেন মারাত্মক ঝুঁকিতে। সর্বশেষ জানিয়ে দেব গত এক বছরে আঞ্চলিক শক্তি হিসেবে ইরান বিন্দু পরিমাণ দুর্বল হয়নি, দাবি মাসুদ পেজেশকিয়ানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করছে ইরান। ১,০০০ নতুন অত্যাধুনিক ড্রোনের পর এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে, জাগ্রস নামের এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ইরানের নির্মিত এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জাগ্রস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে সমুদ্রের গভীর এবং মহাসাগরে নজরদারি করবে। জাগ্রসের উদ্বোধন এমন সময় এলো যখন ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দেশব্যাপী বৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত এই মহড়া চলবে, যার মূল লক্ষ্য নাতাঞ্জ, ফেরদো এবং খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষা নিশ্চিত করা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় এসব মহড়া বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও ২০১৫ সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে তোলে। ২০২০ সালে ড্রোন হামলায় ইরানের শীর্ষ রেভলিউশনারি গার্ডস কর্পস জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকের মাটিতে ঘটে যাওয়া এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এদিকে সংবাদ মাধ্যম অক্সিওসের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য ছিল সম্ভাব্য পরমাণু বোমা তৈরির প্রচেষ্টা রুখে দেওয়া। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা নেই। তবুও সাম্প্রতিক বছরগুলোতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মতে, ইরানই একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী দেশ যা ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা অর্জন করছেন। এছাড়া গত কয়েক মাসে ইরান কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করছেন। এদিকে NBC নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, গত এক বছরে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক অবস্থান কোনোভাবেই দুর্বল হয়নি। পেজেশকিয়ান আরও দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না, এবং যারা এই ধরনের কথা প্রকাশ করছেন তাদের বক্তব্যকে তিনি পূর্ব পরিকল্পিত অজুহাত তৈরির চেষ্টা বলে অভিহিত করেছেন। এদিকে ইউক্রেন জুড়ে বিমান সতর্কতা জারি। দেশ জুড়ে আজ 15 জানুয়ারি বিমান হামলা সতর্কতা জারি করছে ইউক্রেন কর্তৃপক্ষ। কেননা আসন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করছে কিয়েভের বিমান বাহিনী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনীর এক টেলিগ্রাম পোস্টে কেন্দ্রীয় ইউক্রেনীয় শহরের কথা উল্লেখ করে বলেছে, ক্রিবিরিহ, লুকিয়ে পড়ো, দক্ষিণ দিক থেকে একটা ক্ষেপণাস্ত্র তোমার দিকে আসছে। এছাড়া উত্তর চেরনিহিভ অঞ্চলে, মধ্য পোলতাভা অঞ্চল এবং দক্ষিণ মাইলোকাইভ অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে বলে সতর্কতা জারি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল। এই সতর্কতা এমন সময় জারি করা হলো যখন ইউক্রেন বলেছে তারা প্রায় 3 বছরের যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে তাদের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে এবং ফ্রন্টলাইন থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত
অবস্থিত কারখানা এবং জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত করছে, তার একদিন পরেই এই সতর্কতা জারি করা হলো। এদিকে রুশ সামরিক বাহিনী কিয়েভের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অভিযোগ এনেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছে তারা এর জবাব দেবে। এদিকে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে, কাতারের দিকে তাকিয়ে রয়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই তথ্য জানিয়েছেন। মাজেদ আল আনসারি বলেন, 15 মাস ধরে চলমান সংঘাতের অবসানের জন্য আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কাতার বহু মাস ধরে একটি চুক্তিতে ইসরায়েল ও হামাসকে আনতে মধ্যস্থতার চেষ্টা করে আসছেন। তিনি আরও বলেছেন, হামাস ও ইসরায়েল উভয়ের কাছেই একটি খরচা চুক্তি হস্তান্তর করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলো আলোচনা হয়েছে। এতে চুক্তির প্রধান বাধাগুলো সমাধান করা হয়েছে। দোহায় বর্তমান আলোচনা অবশিষ্ট ইস্যু চূড়ান্ত করার উপর দৃষ্টি নিবন্ধন করছেন। আজ আমরা একটি চুক্তি করার সবচেয়ে কাছাকাছি পর্যায়ে আছি। এই সময় মুখপাত্র আশা প্রকাশ করে বলেন, যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত পর্যায়ে হওয়ার খুব কাছে, শিগগিরই এই ঘোষণা আসতে পারে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাস 42 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন। কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির চূড়ান্ত খরচা হামাস ও ইসরায়েলের হাতে পৌঁছানোর পর এই বক্তব্য প্রদান করেন ইসরায়েলি কর্মকর্তারা। যুদ্ধবিরতির চূড়ান্ত খরচা নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রসঙ্গত, কাতারের যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলাকালে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় আরও 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা প্রায় 46,600 পৌঁছেছে। হামলায় আহত হয়েছে আরও প্রায় লাখো ফিলিস্তিনি। এদিকে দাবানলে 60 লাখেরও বেশি মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলমান দাবানল ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। বর্তমানে 60 লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, আনাহিম, রিভারসাইড, সান বার্নার্ডিনো এবং ওয়াক্সনার্ড পরিস্থিতির মধ্যে রয়েছে। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জীবন বাঁচাতে জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে। দাবানলে এখন পর্যন্ত প্রায় 25 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আরও অনেক মানুষ জীবনের ঝুঁকির মধ্যে রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য শত শত দমকল কর্মী দিন-রাত এক করে কাজ করে চলেছেন, কিন্তু তীব্র বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিশেষ করে আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও শক্তিশালী বাতাসের পূর্বাভাস রয়েছে, যা দাবানলকে আরও ছড়িয়ে দিতে পারে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্যালিসেডস এবং ইটন দাবানল দুটি সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং দূষণের প্রভাব এই অঞ্চলের আগুন আরও ভয়াবহ আকার ধারণ করছে। গত এক বছরও আঞ্চলিক শক্তি হিসেবে ইরান একটুও দুর্বল হয়নি, দাবি মাসুদ পেজেশকিয়ানের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করছেন, গত এক বছরে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক অবস্থান কোনোভাবেই দুর্বল হয়নি। এক প্রতিবেদনে আজ এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক সময় সিরিয়ার তেহরান সমর্থিত আসাদ সরকারের পতনকে ইরানের বড় পরাজয় বলে মনে করছে বিশ্লেষকরা। এছাড়া লেবাননে হিজবুল্লাহ ও গাজা শাসিত হামাসের উপর ইসরায়েলের সামরিক আঘাত তো রয়েছেই। বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মতো মিত্রকে হারিয়েছে ইরান। এছাড়া ইরানের মাটিতে ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করতে ব্যর্থ হয় তেহরান। একদিকে ইসরায়েলের আগ্রাসন, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা। এরপর পেজেশকিয়ানের ভাষ্য, আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়নি।